আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা ভাড়া হতে আয় এর ক্লাস 5 প্রবলেম 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আজকের এই ম্যাথটা যদি তোমাদের ভাড়া হতে আয় এই চ্যাপ্টার থেকে 10 মার্কের কোশ্চেন আসে তাহলে এই অঙ্কটাই আসবে। তাহলে আমরা দেখে নিব কোশ্চেনটা কি আছে। শুরুতেই বলা হচ্ছে, মিস্টার আনোয়ার একজন সরকারি কর্মকর্তা। ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। বাড়িটির দোতলায় নিজে বসবাস করেন এবং নিচতলা মাসিক ৭৫০০ টাকায় ভাড়া দিয়েছেন। এই যে বাড়িটা মাসে ভাড়া দিয়ে পায় ৭৫০০, তাহলে মাসে ভাড়া দিয়ে পায় ৭৫০০ টাকা। বাড়িটির পরমূল্য ছিল ১,৫০,০০০। এখন এটা বাড়িটির পরমূল্য। এখন বাড়িটা তো দুটো অংশে ভাগ হয়ে গেছে, এক অংশে মালিক থাকে আর এক অংশে ভাড়াটিয়া থাকে। আমাদের অঙ্কটা হচ্ছে ভাড়াটিয়ার অংশের জন্য। তাহলে প্রত্যেকটা খরচ বা এই যে পুরো করটা 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাড়ি সংক্রান্ত যত খরচ পুরো বাড়িটার জন্য হয়ে থাকে। এখন অঙ্ক করছি অর্ধেক অংশের জন্য, ভাড়াটিয়া থাকছে অর্ধেক অংশে, মালিক থাকে অর্ধেক অংশে। এই কারণে আমরা অঙ্ক যখন করব তখন আমাদের টাকাটা অর্ধেক করে নিতে হবে। প্রত্যেকটার বাড়ি সংক্রান্ত যত খরচ সব 2 দিয়ে ভাগ করব। এই পুরো মূল্যটা পুরো বাড়ির জন্য, আর বাড়িটা একটি দোতলা বাড়ি, মালিক থাকে অর্ধেক অংশে আর ভাড়াটিয়া থাকে অর্ধেক অংশে। এই ভাড়ার জন্য অঙ্কটা করতেছি। তাহলে আমাদের খরচগুলোও 2 দিয়ে ভাগ করে লিখতে হবে, এই পুরো মূল্যটাও 2 দিয়ে ভাগ করে লিখতে হবে। উক্ত বছরে বাড়িটির খরচ ছিল নিম্নরূপ: ভূমি উন্নয়ন কর, এটা অনুমোদনযোগ্য ব্যয়ে বসবে। পৌর কর অনুমোদনযোগ্য ব্যয়ে বসবে। মেরামত খরচ অনুমোদনযোগ্য ব্যয়ে বসে না, এটাকে বলা হয় প্রকৃত মেরামত। এটা মেরামত অনুমোদিত মেরামতের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অতএব এটা আলাদা করে বসবে না। আমরা বলি যদি বাড়িটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় তাহলে মেরামত খরচ হয় বার্ষিক মূল্যের 25%, আর বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে বার্ষিক মূল্যের 30%। যখন আমরা এই যে 30 বা 25% করে বসাচ্ছি তখন মেরামত খরচের ভিতরে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত এগুলো অঙ্কে আলাদা বসবে না। সেগুলো কি কি আমরা প্রথম ক্লাসে রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আবারও যদি বলি, মেরামত খরচ, তারপর হচ্ছে কেয়ারটেকারের বেতন, ভাড়া আদায় খরচ, নৈশপ্রহরীর বেতন, লিফটম্যান, পাম্পম্যান, হ্যাঁ, এই জাতীয় যত খরচ আছে সবগুলোকে বলা হয় প্রকৃত খরচ। তাহলে এই প্রকৃত মেরামত খরচগুলো আলাদা করে বসবে না যখন আমরা 25% করে বসাচ্ছি। ভাড়া আদায় খরচ, এটাও প্রকৃত মেরামত, এটা বসবে না। তারপর আছে হাউস বিল্ডিং ঋণের সুদ, এটা বসবে। উক্ত বছরে 1 মাস বাড়িটি খালি ছিল যার সমর্থনে বিদ্যুৎ বিল আছে। এই বাড়িটা খালি আছে, যদি বিদ্যুৎ বিলের কপি থাকে তখন শূন্যতা ভাতা নামে বাদ যাবে, কারণ 1 মাস তো আমরা আয় করিনি। প্রথম যখন আয় দেখাই পুরো বছরেরই আয় দেখানো হয়, 12 দিয়ে গুণ করা হয়। এই কারণে 1 মাস শূন্যতা ভাতা হিসেবে বাদ যাবে। তবে যদি বিদ্যুৎ বিলের কপি না থাকে তাহলে বাদ যাবে না। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ভাতা নিম্নরূপ ছিল। 10 মার্কে আসলে বিনিয়োগ ভাতা পর্যন্ত করা লাগবে, কর দায় পর্যন্ত করা লাগবে। তার স্ত্রীকে প্রদান ডিপোজিট পেনশন স্কিম, যখন বিনিয়োগ ভাতা করাবো তখন এটা আবার বলবো। আমরা যখন চাকরি হতে আয় করেছি ওখানে বিনিয়োগ ভাতা যা করেছি, কর দায় যা করেছি, প্রত্যেকটা অঙ্কে একই হবে। আমরা বলছিলাম চাকরি হতে আয়ের আমরা যখন বিনিয়োগ ভাতা করলাম, কর রেওয়াত করলাম, কর দায় করলাম, বলছিলাম এই 3টা ছক প্রত্যেকটা অঙ্কের জন্য একই রকম। শুধুমাত্র মোট আয়গুলোই শিখবো আমরা, নতুন নতুন খাত শিখবো অনলি মোট আয়। কল্যাণ তহবিল আছে, গোষ্ঠী বিমা আছে, সরকারি জাকাত তহবিল আছে। রিকোয়ারমেন্ট বলছে 25-26 কর বর্ষে ভাড়া হতে আনোয়ারের মোট আয় বের করো আর কর দায় নির্ণয় করো। বিনিয়োগ ভাতা করতে বলিনি, তারপরেও করা লাগবে। বিনিয়োগ ভাতা কর দায় নির্ণয়তে কাজে লাগে, যার কারণে কর দায় করতে বলা মানে A to Z সব করতে হবে। মোট আয়, বিনিয়োগ ভাতা, কর রেওয়াত, দেন কর দায় পাবো। তাহলে শুরুতেই মোট আয়ের ছক কাটো। বিবরণ 2টি, টাকার ঘর, প্রত্যেকটা অঙ্কের ফরম্যাট একই। প্রথমেই আমরা লিখে নিব এই কথাগুলো। করদাতা আয় বর্ষ, কর বর্ষ, ভাড়া হতে মোট আয়, ভাড়া হতে আয় ধারা 35 থেকে 39। শুরুতেই বার্ষিক মূল্য দিয়ে কোলন, শুরুতে বসবে প্রকৃত ভাড়া মূল্য। তাহলে আমরা 7,500 টাকা করে ভাড়া পাচ্ছি, এটাই প্রকৃত ভাড়া মূল্য। 7,500 × 12 90,000 টাকা। এরপরে লিখব পৌরমূল্য। এই যে পৌরমূল্য আছে 1,50,000, এটা বাড়িটির পৌরমূল্য। বাড়িটি দোতলা বাড়ি, তাহলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ 2, একতলার 75,000। এই দুটির মধ্যে যেটি বড় সেটি আউটে বসবে। এবার আমাদের
যদি শূন্যতা ভাতা থাকে তাহলে এই শূন্যতা ভাতাটা বাদ দিতে হবে। 1 মাস খালি ছিল মানে বাড়িতে 1 মাস ভাড়াটিয়া ছিল না, এটাকে বলা হয় শূন্যতা ভাতা। তাহলে বাদ শূন্যতা ভাতা হবে, এই আউটে যে টাকাটা বসবে সেটাকে অলওয়েজ 12 দিয়ে ভাগ করবা, যে কয় মাস খালি ছিল সেটা দিয়ে গুণ করবা। 1 মাস খালি ছিল গুণ 1, তাহলে 7,500, তাহলে 82,500, এটাকে বলা হয় বার্ষিক মূল্য। এই বার্ষিক মূল্যের উপরেই মেরামত ব্যয়টা কাটতে হয়। আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে 25%, বাণিজ্যিক হলে 30%। অঙ্কে কোথাও বলা নেই বাড়িটা কোন উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, আবাসিক আর বাণিজ্যিক, কিছুই বলা নেই। কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নিব আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে। তাহলে এখানে বসবে 82,500 টাকার 25%, তাহলে বিয়োগ অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। শুরুতেই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 82,500 ইন্টু 25%। এরপরে প্রশ্নে যে খরচগুলো আছে সেগুলো বসবে। তাহলে ভূমি উন্নয়ন কর 500, তাকে 2 দিয়ে ভাগ করে লিখব। পৌর কর 2500, তাকে 2 দিয়ে ভাগ করে লিখব। মেরামত খরচ এটি বসবে না, এটা প্রকৃত মেরামত বলে। ভাড়া আদায় খরচ প্রকৃত মেরামত বলে, এটাও বসবে না। ঋণের সুদটা বসবে 15,000 ভাগ 2, 7,500। উক্ত বছরে বাড়িটি 1 মাস খালি ছিল, এর কোনো কাজ নেই, এটা চলে গেছে, আর কোনো ব্যয় নেই, তাহলে যোগফল আউটে পাঠিয়ে দাও। বিয়োগ করলে 52,875, এটা ভাড়া হতে আয়। এটার সাথে আবার যোগ করব যোগ অব্যয়িত মেরামত রক্ষণাবেক্ষণ। মেরামত 2 প্রকার, একটা অনুমোদিত, এই যে 25% করে যেটা বসায় এটাকে বলা হয় অনুমোদিত, আর আমাদের এই যে বললাম প্রকৃত, যেগুলো বসায়নি এগুলোকে বলা হয় প্রকৃত। তাহলে এই যে অনুমোদিত আর প্রকৃত এর পার্থক্য যেটা, এটাকেই বলা হয় অব্যয়িত। তাহলে যোগ করব, আবার যোগ, ছকটা রানিং থাকবে। অব্যয়িত মেরামত খরচ, প্রথমে অনুমোদিত 20,625 পেয়েছিলাম, আর বিয়োগ প্রকৃত। প্রকৃতটা হলো এই যে মেরামত আছে 3,000, এটাকে 2 দিয়ে ভাগ করব। ভাড়া আদায় খরচকে 2 দিয়ে ভাগ করব না। এটা 2 দিয়ে কেন ভাগ হবে না? কারণ ভাড়া আদায় খরচ কার জন্য হয়েছে? যতটুকু ভাড়া দেওয়া হয়েছে তার জন্য। তাহলে যে অংশটা ভাড়া দেওয়া হয়েছে সেই ভাড়া আদায় করতে আমার খরচ হয়েছে 250 টাকা, তাহলে এটাকে বলা হয় আদায় খরচ। এটা শুধু ভাড়া অংশের জন্যই, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 3,000 ভাগ 2 হবে, আর 250 ডাইরেক্ট বসবে। 1,750 বিয়োগফল 18,875, তাহলে যোগ করলে ভাড়া হতে নিটায় 71,750, ভাড়া হতে নিটায় 71,750। এই ব্যক্তিকে আসলে কোনো কর দেওয়া লাগবে না, কর দায় নির্ণয় করতে বলছে কিন্তু কর দায় হবে না। আমরা জানি কর দায়ের নিয়ম, প্রথম 3,50,000 টাকার উপর করের হার 0%, তার মানে যাদের আয় 3,50,000 টাকা বা তার কম তাদের কোনো কর দিতে হয় না, 3,50,000 ক্রস করলে কর দিতে হয়। তো আমরা এটা লাস্টে নোট লিখে দিব। তবে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। বিনিয়োগ ভাতা নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয়ের নিয়ম কি? বিনিয়োগ ভাতার নির্ণয়ের নিয়ম হচ্ছে 2টা মান নিয়ম মাফিক বসবে। একটা হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম, এর সর্বোচ্চ সীমা হয় পলিসি মূল্যের 10%, আর তোমার হচ্ছে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমে জমা, এর সর্বোচ্চ সীমা 1,20,000 টাকা। এই 2টি এন্ট্রি নিয়ম মাফিক বসবে। আর 3 ধরনের এন্ট্রি বসে না, ওই 3 ধরনের এন্ট্রি ছাড়া বাকি সব অঙ্কে বসবে। তো 2টা নিয়ম মাফিক আর বাকি সব ডাইরেক্ট বসবে। বসে না কি কি? ব্যক্তিগত বা পারিবারিক খরচ বিনিয়োগ ভাতায় বসে না, অতালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় বিনিয়োগ ভাতায় বসে না, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বিনিয়োগ ভাতায় বসে না, আর বাকি সব কিছু বসে। ওকে, তাহলে আমরা দেখি কি কি আছে। স্ত্রীকে প্রদান, এটা ব্যক্তিগত খরচ, যাবে না। ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটা যাবে, 5,000 টাকা যাবে, সর্বোচ্চ সীমা 1,20,000, এটা রুলস থেকে আসছে। এই দুটির মধ্যে যেটি কম সেটি আউটে বসবে, 5,000 টাকা আউটে বসবে। এরপর আছে কল্যাণ তহবিল, সরাসরি বসবে, কল্যাণ তহবিল 2,500। গোষ্ঠী বিমা সরাসরি বসবে 1,500। সরকারি জাকাত তহবিল সরাসরি বসবে 1,000। যা থাকবে সবই বসবে ওই 3 টাইপের আইটেম ছাড়া। তাহলে 10,000 টাকা অনুমোদিত বিনিয়োগ। এই অনুমোদিত বিনিয়োগের উপরে 15% কর ছাড় পাওয়া যায়, যাকে কর রেওয়াত বলে। তাহলে আমাদের কর দায় করতে বললে সব করতে হবে। এখন আমরা করব কর রেওয়াত নির্ণয়। এর নিয়ম হলো মোট আয়ের 3%, অনুমোদিত বিনিয়োগের হবে 15%, আর নির্দিষ্ট অর্থ 10 লাখ। এই কথাগুলো টানা মুখস্থ, 3%, 15%, 10 লাখ, এগুলো টানা মুখস্থ। এগুলো আমরা চাকরি হতে আয় যখন করেছিলাম সেখানে লিখে দিয়েছিলাম। তাহলে অনুমোদিত কর রেওয়াত কমটি, এই 3টার মধ্যে যেটি কম 1,500। এখন এখানে কর দায় করা লাগবে না, কারণ মোট আয় মাত্র এই কয় টাকা। তাহলে নিয়ম হলো এই যে টিকাটা লিখে দিতে হবে। নোট, আনোয়ারের কর দায় নির্ণয়, যেহেতু মোট আয় 3,50,000 টাকার কম, তাই 25-26 কর বর্ষে মিস্টার আনোয়ারের কোনো কর দায় হবে না।
ধরে নিয়ে হলো বাড়িটি আবাসিক গৃহ হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, এই কারণেই আমরা মেরামত খরচ 25% কেটেছিলাম। যেহেতু করদাতা বাড়িটি অর্ধেক অংশ নিজে বসবাস করেন, সেহেতু ভাড়া দেওয়া অংশের জন্য সকল খরচের অর্ধেক অনুমোদনযোগ্য বিবেচিত হলো। যেহেতু আদায় খরচ শুধুমাত্র ভাড়া দেওয়া অংশের জন্য প্রযোজ্য, সেহেতু সম্পূর্ণ অংশ বিবেচনা করতে হবে। এরকম 2-3টা টিকা লিখে দিবা, যেগুলো নিয়ম মাফিক বসাই এগুলোই টিকা লিখতে হয়। ওকে, এই যে ম্যাথটা করলাম, যদি 10 মার্কে আসে হুবহু এইভাবেই আসবে। তো 6 নম্বর ম্যাথটি দেখো, এবার হোমওয়ার্ক দিব, এটা একেবারে সেম ম্যাথ, শুধু 7,500 টাকার জায়গায় ভাড়া প্রাপ্তি 15,000 দেওয়া আছে, 1.5 লাখ টাকার জায়গায় 3 লাখ আছে, ওই অঙ্কটাই কপি পেস্ট করা, হুবহু এক অঙ্ক। দেখো এখানে তথ্য সব একরকম, কোনো পরিবর্তন নাই। তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।